মোহাম্মদ শামীম হোসেন, মোহাম্মদ শামীম হোসেন, মোহাম্মদ শামীম হোসেন। জি স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ, শামীম হোসেন, শামীম হোসেন রেসপন্স করতেছো না কেন? শামীম হোসেন, এই রোল নাম্বার কত? রোল নাম্বার শো করতেছে। স্যার 50। হ্যাঁ, শামীম হোসেনের উপস্থিতির এই ভয়াবহ। ওয়ালাইকুম সালাম। এই যাবৎকালে কয়টা ক্লাস করতেছো শামীম হোসেন? স্যার আমি আজকে হস্টেলে আসছি স্যার, তো আমার বাসা যেখানে স্যার ওইখানে স্যার তোমার কথা বুঝতে পারছি না। স্যার ওর ওখানে নেটওয়ার্ক কি পুরোটা 25টা ক্লাস জুড়ে নেটওয়ার্কে ডিস্টার্ব ছিল? কয়টা ক্লাস করছো তুমি? তুমি তো ক্লাসই করো নাই। যখন খাড়াতে আটকা পড়বা তারপরে বুঝবা যে কি অবস্থা হচ্ছে। স্যার আমি পার্সেন্টেজের ব্যাপারে ছাড় দেওয়ার মানুষ না রে বাবা। আমি আজ পর্যন্ত পার্সেন্টেজের ব্যাপারে কাউকে ছাড় দিই না। এই একটা ব্যাপারে আমি খুবই, একটা হচ্ছে পার্সেন্টেজ, একটা হচ্ছে দুই হচ্ছে ক্লাসের ডিসিপ্লিন। অফলাইন ক্লাস হলে আমার ক্লাসে কেউ ঘাড়ও ঘুরাইলে আমি সেটা প্রচন্ড রেগে যাই। এই এবং শু পরে আসতে হয় আমার ক্লাস, আমি এই জিনিসগুলো করি। ঠিক আছে, শুরু করি। হ্যাঁ, উপস্থিতি হয়ে গেছে। আমরা কালকে আলোচনা করছিলাম এমআইসি। এমআইসি তো আমরা বুঝলাম যে মিনিমাম বা লোয়েস্ট যে কনসেন্ট্রেশন, যে কনসেন্ট্রেশনে কোন একটা পার্টিকুলার অ্যান্টিবায়োটিক পার্টিকুলার কোন ব্যাকটেরিয়ার গ্রোথকে ইনহিবিট করে, কিল করে না, শুধু ইনহিবিট করে, সেই কনসেন্ট্রেশনটাকে আমরা বলি এমআইসি। এমআইসি কে আমরা অনেক সময় ওভার এস্টিমেট করতে পারি, আবার অনেক সময় আন্ডার এস্টিমেটও করতে পারি। ওভার এস্টিমেট করতে পারি কি হিসেবে, যে আমি দেখলাম একটা ড্রাগের এমআইসি অনেক কম, এটা দেখে আমি খুব খুশি হয়ে গেলাম, তাহলে এই ড্রাগটা তো খুব ইফেক্টিভ অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট, আমি দিলাম। কিন্তু অনেক সময় ট্রিটমেন্ট ফেলিউর হতে পারে। কেন? কারণ ওই ড্রাগটা হয়তোবা ওয়াটার সলিউবল ড্রাগ, আর ইনফেকশনটা হয়ে গেছে ইন্ট্রাসেলুলারলি। ওয়াটার সলিউবল ড্রাগ হওয়ার কারণে এটা সেলের মধ্যে যেহেতু পেনিট্রেট করতে পারবে না, তাই ব্যাকটেরিয়াকে মারতেও পারবে না, তাই ওটার এমআইসি কম হলেও কিছুই যায় আসে না, ওটা কোনো ইফেক্টিভ থেরাপিউটিক রেসপন্স দিবে না, পার্টিকুলার ওই ইনফেকশনের কথা চিন্তা যদি আমি করি। হ্যাঁ, যদি প্লাজমাতে কোনো ধরো সেপ্টিসিমিয়া ব্যাকটেরিয়া গুলো ব্লাডে আছে, সেই ক্ষেত্রে ওটা খুব ভালো কাজ করবে। কিন্তু ইন্ট্রাসেলুলার ইনফেকশনের ক্ষেত্রে এমআইসি লো বাট ওয়াটার সলিউবল অ্যান্টিবায়োটিক, তাহলে সেটা কোনো কাজই করবে না। এরকম অনেক অ্যান্টিবায়োটিক আমরা পাবো আমাদের পড়তে গিয়ে। আবার আমরা আন্ডার এস্টিমেট করতে পারি কখন, যে ড্রাগটা কি হচ্ছে, এমআইসি অনেক বেশি কিন্তু ড্রাগটার টিস্যু বাইন্ডিংটা কম, ড্রাগটা খুব র্যাপিডলি ফ্রি হয়ে যায়, প্লাজমা প্রোটিনের সঙ্গে বাইন্ড করে থাকে না, খুব র্যাপিডলি ফ্রি হয়ে যায়, ফ্রি হয়ে সাইট অফ অ্যাকশনে পৌঁছে যেতে পারে। তাই তার এমআইসি বেশি থাকলেও ড্রাগটা তো সবটুকুনি অ্যাভেলেবেল হয়ে যায় অ্যাট দ্য সাইট অফ ইনফেকশন বা সাইট অফ অ্যাকশন। সেই জন্য আমরা অনেক সময় এমআইসি হাই দেখে তাকে যদি আন্ডার এস্টিমেট করি, তার প্রতি অবিচারই করা হয়। এরকম আমাকে তাহলে একটা মাথার এই ড্রাগটা কি টিস্যু বাইন্ডিং ক্যাপাসিটি কেমন এবং ইনফেকশনটা কোথায় আছে। যদি দেখি ইনফেকশনটা প্লাজমাতে এবং টিস্যু বাইন্ডিংটা কম, ড্রাগটার ফ্রি ফ্র্যাকশনটা বেশি, তাহলে তার এমআইসি হাই হলেও ড্রাগটা আমার ইফেক্টিভ। এখন আসলে আরেকটা টার্ম আমাদের কেমোথেরাপিতে খুব জরুরি, সেটা হচ্ছে এমবিসি,
মিনিমাম ব্যাকটেরিসাইডাল কনসেন্ট্রেশন। সিডাল মানে হচ্ছে কিলিং। The minimal concentration of antibiotic that kills 99.9% of the bacteria in the inoculum, অর্থাৎ ওই আগের মতো এমআইসি যেভাবে করছে এখানেও তাই, যে আমরা অনেকগুলো কালচার ডিশ নিই, একটা নোন ব্যাকটেরিয়াকে গ্রোথ করতে থাকি, করে তারপর আমরা ওইখানে লোয়েস্ট কনসেন্ট্রেশন থেকে গ্র্যাজুয়ালি কনসেন্ট্রেশন বাড়ায় একটা অ্যান্টিবায়োটিক দিতে থাকি। যে কনসেন্ট্রেশনে গিয়ে আমরা দেখি যে কোনো তো গ্রোথ হয় নাই কলোনি, বরং সবগুলোই হয়ে গেছে লিকুইফাই হয়ে গেছে, অর্থাৎ ব্যাকটেরিয়াগুলো সব কিলিং হয়ে গেছে। মিনিমাম যে কনসেন্ট্রেশনে গিয়ে আমরা এটা অ্যাচিভ করতে পারি সেটা হচ্ছে তার ব্যাকটেরিসাইডাল কনসেন্ট্রেশন। মানে আমার অ্যান্টিবায়োটিক দেওয়ার আগে যে কলোনি কাউন্ট ছিল, অ্যান্টিবায়োটিক দেওয়ার পরে কলোনি কাউন্টটা 99.9% রিডাকশন হয়ে যাবে, মানে অলমোস্ট জিরোতে নেমে আসবে কলোনি কাউন্ট। লোয়েস্ট যে অ্যান্টিব্যাকটেরিয়াল কনসেন্ট্রেশনে, সেই কনসেন্ট্রেশনটাকে আমরা বলি মিনিমাম ব্যাকটেরিসাইডাল কনসেন্ট্রেশন, মানে মিনিমাম ব্যাকটেরিয়াল কিলিং কনসেন্ট্রেশন। এমআইসি কম হয় নাকি এমবিসি কম হয়, কোনটা কম হবে? কনসেন্ট্রেশন কোনটা কম থাকে, এমআইসি নাকি এমবিসি? স্যার এমআইসি হবে। হ্যাঁ, কারণ এমআইসি এর মধ্যে গ্রোথটাকে ইনহিবিট করে রাখে, আর এমবিসি কিলিং করে। কিলিং এর জন্য কনসেন্ট্রেশনটা বেশি লাগে, এবং এটা দেখা যায় কি এমআইসি 2 থেকে 8 গুণ বেশি হয় এমবিসি টা, 2 to 8 টাইমস হায়ার দেন এমআইসি। তবে আমরা রুটিন অ্যান্টিব্যাকটেরিয়াল থেরাপিতে শুধুমাত্র এমআইসি টাই ক্যালকুলেট করি, এমবিসি আমরা ক্যালকুলেট করি না। কারণ কি দেখা যায় কি আমরা এমআইসি এর উপরে আমরা যদি ডোজিংটাকে প্লটিং করি সেটাই সাফিসিয়েন্ট এনাফ টু ব্যাকটেরিয়াল কিলিং। কারণটা কি, ধরো আমার বডির ইমিউন সিস্টেম আছে, ব্যাকটেরিয়াল গ্রোথটাকে আমি অ্যান্টিবায়োটিক দিয়ে ইনহিবিট করে রাখলাম, আর আমার বডির যে নিউট্রোফিল, লিম্ফোসাইট, তারপরে অ্যান্টিবডি, এরাই ওই ব্যাকটেরিয়াকে কিল করে ফেলে। সেই জন্য আমরা এমআইসি এর উপরেই আমরা থেরাপিগুলোকে প্লটিং করতে পারি। শুধু অল্প কিছু কন্ডিশন, ধরো সেপ্টিসেমিয়া, মেনিনজাইটিস, এন্ডোকার্ডাইটিস বা গ্র্যানুলোসাইটোপেনিয়া, এই ধরনের কন্ডিশন যদি হয় তখন আমাদের এমবিসিটা মেজারমেন্ট করতে হয়, সেই অনুযায়ী ডোজ দিতে। মানে কোন কনসেন্ট্রেশনে আমি যদি এই পেশেন্টকে অ্যান্টিবায়োটিক দিই তাহলে সেটা সরাসরি ব্যাকটেরিয়াকে, ড্রাগটা নিজেই কিল করে ফেলবে। পেশেন্টের ইমিউন সিস্টেমের কোনো রোল প্লে করার দরকার নাই, পেশেন্টের ইমিউন সিস্টেম কোনো রোল প্লে করার দরকার নেই, ড্রাগ নিজেই গিয়ে সমস্ত ব্যাকটেরিয়াকে কিল করবে। সাধারণত এমআইসি লেভেলে দিলে আমরা কি করি, আমাদের এমআইসি লেভেলে দিয়ে কনসেন্ট্রেশনটা দিয়ে ব্যাকটেরিয়ার গ্রোথটাকে ইনহিবিট করে দিই, পরে আমার যে ইমিউন সিস্টেম আছে, আমার যে নিউট্রোফিল আছে, আমার যে লিম্ফোসাইট আছে, আমার যে টি লিম্ফোসাইট, আমার যে ন্যাচারাল কিলার সেল আছে, আমার যে অ্যান্টিবডি আছে, এরাই সাধারণত ব্যাকটেরিয়াকে মারে। সংখ্যা বৃদ্ধিটা আটকায় দিই অ্যান্টিবায়োটিক দিয়ে, আর বডির ইমিউন সিস্টেম ব্যাকটেরিয়ার এলিমিনেশনটা করে। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা তাই করি। কিন্তু যদি পেশেন্ট ইমিউনো কম্প্রোমাইজড হয়, পেশেন্টের যদি সেপ্টিসেমিয়া হয়, পেশেন্টের যদি এন্ডোকার্ডাইটিস হয়, পেশেন্টের যদি মেনিনজাইটিস হয়, পেশেন্টের যদি গ্র্যানুলোসাইটোপেনিয়া হয়, মানে নিউট্রোফিল কাউন্টটা কম আছে, নিউট্রোপেনিক পেশেন্ট, তখন তো আর বডি ইমিউন সিস্টেম তাকেই করতে পারবে না, এলিমিনেট করতে পারবে না, তাই না? সেই ক্ষেত্রে আমি বডির ইমিউন সিস্টেমের উপর ডিপেন্ড না করে সরাসরি অ্যান্টিবায়োটিকের কিলিং ক্যাপাসিটির উপর ডিপেন্ড করি। তখন আমি ওরকম এমবিসি মেজারমেন্ট করে সেই অনুযায়ী অ্যান্টিবায়োটিকের ডোজ দিয়ে দিই। অ্যান্টিবায়োটিক নিজে গিয়ে ব্যাকটেরিয়াকে কিল করা শুরু করে। বোঝা গেছে? কখন আমরা এমবিসি অনুযায়ী ডোজিং করি, বুঝতে পারছো কথাটা? জি স্যার। ওকে, দরজাগুলো বন্ধ করে দিস।
এখন আসলে ব্যাকটেরিয়া আর একটা টার্ম হচ্ছে ব্যাকটেরিওস্ট্যাটিক ড্রাগ আর হচ্ছে ব্যাকটেরিসিডাল ড্রাগ। ব্যাকটেরিওস্ট্যাটিক antibacterial agents classified as bacteriostatic or bactericidal, এটা ডিপেন্ড করে ওই ড্রাগটা ওই অ্যান্টিবায়োটিকটা ব্যাকটেরিয়াকে কিলিং করে নাকি ব্যাকটেরিয়ার গ্রোথকে ইনহিবিট করে রাখে। যে সমস্ত অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট ব্যাকটেরিয়াকে কিল করে না, শুধুমাত্র তাদের গ্রোথকে ইনহিবিট করে রাখে, সেই ধরনের অ্যান্টিবায়োটিককে আমরা বলি ব্যাকটেরিওস্ট্যাটিক ড্রাগ। শামীম হোসেন, তুমি একটা মেসেজ কি, তোমার মেসেজটা বুঝতে পারলাম না, বলো কি কি বলতে চাচ্ছ? শামীম, স্যার আমার এখানে মানে কথাগুলা আসতেছে না স্যার, তোমার নেটওয়ার্কটাকে তুমি একটু চেঞ্জ মানে করো, কি যে সমস্যা হচ্ছে। তাহলে তো সমস্যা। কোনো কথা বুঝতে না পারলে তাহলে আমি তোমাকে হেল্প করবো কিভাবে? তোমার নেটওয়ার্কে কোনো প্রবলেম আচ্ছা আছে স্যার আমি তাহলে? লিপ নিয়ে আরেকবার জানাচ্ছি। আচ্ছা, তাহলে যে অ্যান্টিবায়োটিক গুলো ব্যাকটেরিয়া কিলিং করে না, শুধুমাত্র ব্যাকটেরিয়ার গ্রোথকে ইনহিবিট করে রাখতে পারে, ব্যাকটেরিয়ার রেপ্লিকেশনকে মাল্টিপ্লিকেশনকে প্রিভেন্ট করে রাখে, তাদেরকে আমরা বলি ব্যাকটেরিওস্ট্যাটিক ড্রাগ। অর্থাৎ এই ড্রাগগুলো সাধারণত রেগুলার ডোজিং এ কি করে, এমআইসি লেভেলটাকে টাচ করতে পারে কিন্তু এমবিসি টাচ করতে পারে না। অর্থাৎ এরা প্লাজমাতে এমআইসি অ্যাচিভ করে, এমবিসি লেভেলে ওরা রিচ করতে পারে না, যার জন্য এরা ব্যাকটেরিয়াকে কিলিং না করে শুধুমাত্র ব্যাকটেরিয়ার গ্রোথ এবং মাল্টিপ্লিকেশনকে বা রেপ্লিকেশনকে প্রিভেন্ট করে, এবং বডির ইমিউন সিস্টেমটাই পরবর্তীতে ওই ব্যাকটেরিয়াকে কিল করে। যখন গ্রোথ এবং মাল্টিপ্লিকেশনটা বন্ধ করে দেয় ড্রাগটা, বডির ইমিউন সিস্টেম তারপরে ড্রাগ ব্যাকটেরিয়াকে কিলিং করে বা এলিমিনেশন করে। তাহলে ব্যাকটেরিওস্ট্যাটিক ড্রাগ বলতে আমরা বুঝলাম যে ড্রাগগুলো ব্যাকটেরিয়ার গ্রোথ এবং মাল্টিপ্লিকেশনকে ইনহিবিট করে। বুঝা গেছে কথাটা? ব্যাকটেরিওস্ট্যাটিক ড্রাগ কাকে বলে বুঝছো? জি স্যার, আলহামদুলিল্লাহ। যেমন যে ড্রাগগুলো সাধারণত প্রোটিন সিনথেসিস ইনহিবিট করে, সাধারণত তারাই ব্যাকটেরিওস্ট্যাটিক ড্রাগ। যেমন ক্লোরামফেনিকল, সালফোনামাইড, ইরাইথ্রোমাইসিন, টেট্রাসাইক্লিন, এই ধরনের ড্রাগগুলো এরা ব্যাকটেরিয়া শুধুমাত্র গ্রোথ এবং রেপ্লিকেশনকে প্রিভেন্ট করতে পারে। আর ব্যাকটেরিসিডাল ড্রাগ হচ্ছে কি, দেখো, kill the bacteria at serum levels achievable in the patient। অর্থাৎ ওরা যে কনসেন্ট্রেশনটা প্লাজমাতে অ্যাচিভ করে সেই কনসেন্ট্রেশনে ব্যাকটেরিয়াকে কিল করে ফেলতে পারে। অর্থাৎ এরা ওই ব্যাকটেরিয়ার জন্য এমবিসি মিনিমাম ব্যাকটেরিয়াল কনসেন্ট্রেশন অ্যাচিভ করতে পারে, যার ফলে ব্যাকটেরিয়াকে ওরা মেরে ফেলতে পারে। এই ধরনের ড্রাগগুলোকে আমরা বলি ব্যাকটেরিসিডাল ড্রাগ। যেমন পেনিসিলিন, সেফালোস্পোরিন, অ্যামাইনোগ্লাইকোসাইড, আইসোনায়াজাইড, রিফাম্পিসিন, ভ্যানকোমাইসিন, কুইনোলোন, এই ধরনের ড্রাগগুলোকে আমরা বলি ব্যাকটেরিসিডাল ড্রাগ। এবং দেখা যায় কি, যদি আমরা একটা ড্রাগের প্লাজমা হাফ লাইফ অনুযায়ী ডোজিং না করি এবং তাকে যদি আমরা ব্যাকটেরিওস্ট্যাটিক ড্রাগ দিই, তাহলে কি হবে? ধরো ড্রাগটা প্লাজমা হাফ লাইফ 6 ঘন্টা, তুমি দিলে 12 ঘন্টা পর পর, তাহলে ড্রাগটা কি হবে, হয়ে যাবে 6 ঘন্টার জন্য এমআইসির নিচে কনসেন্ট্রেশন ফল করে যাবে ওই ড্রাগে। তখন ওই ব্যাকটেরিয়াটা এই সুযোগে খুব র্যাপিডলি মাল্টিপ্লাই করা শুরু করবে। তখন কি হয়ে যাবে, ওই ব্যাকটেরিয়াটা ফ্লেয়ার আপ করবে। সেই জন্য আমরা যদি এরকম ব্যাকটেরিওস্ট্যাটিক ড্রাগ দিই, একদম অ্যাপ্রোপ্রিয়েট ডোজিং যদি আমরা না করি, তাহলে ওই ভায়াবল অর্গানিজম গুলো মাল্টিপ্লাই করে সেকেন্ড সাইকেল অফ ইনফেকশন করবে। সেই জন্য আমাকে অবশ্যই প্লাজমা হাফ লাইফ অনুযায়ী তার এমআইসি লেভেলের উপরেই আমাকে সবসময় ব্লাড ড্রাগ কনসেন্ট্রেশনটাকে মেনটেন করার জন্য আমাকে ডোজিং ইন্টারভ্যালটা ঠিক করতে হবে। অর্থাৎ আমার যতদিন পর্যন্ত ডোজ চলবে, যাতে কখনো এরকম গ্যাপ না হয়ে যায় যে গ্যাপে
ড্রাগ কনসেন্ট্রেশনটা এমআইসি নিচে নেমে যায়। মানে ডোজ আমাকে স্কিপ করা চলবে না, কোন একটা ডোজ অমিট করা চলবে না, ভুল করে বাদ দেওয়া যাবে না, বা গ্যাপ বাড়ায় দেওয়া যাবে না। ঠিক আছে? ইফেক্টিভ থেরাপি এনশিওর করতে গেলে আমাকে এটা খেয়াল রাখতে হবে, ড্রাগটা যেন কোনো মতেই ইমিউন সিস্টেম থেকে রিমুভ না হয়ে যায় বিফোর দ্য অর্গানিজম হ্যাজ বিন স্ক্যাভেঞ্জড। যদি কোনো এনাফ ভায়াবল অর্গানিজম থেকে যায় তাহলে তারাই আবারও ফ্লেয়ার আপ করে সেকেন্ড সাইকেল অফ ইনফেকশন করবে। মানে আমাকে অ্যাপ্রোপ্রিয়েট ডিউরেশনের জন্য আমার থেরাপিটা কন্টিনিউ করতে হবে। 7 দিনের অ্যান্টিবায়োটিক 3 দিন খেয়ে ভালো লাগতেছে তারপর বন্ধ করে দিলে হবে না। বুঝাতে পারছি আমি কথাগুলো? জি স্যার। ওকে। যে ড্রাগ গুলো সেল ওয়ালের উপরে কাজ করে তারা সাধারণত ব্যাকটেরিসিডাল, এবং যে ড্রাগ গুলো প্রোটিন সিনথেসিসকে ইনহিবিট করে তারা সাধারণত ব্যাকটেরিস্ট্যাটিক। তবে এই যে বললাম যে যারা সেল ওয়ালে কাজ করে তারা ব্যাকটেরিসিডাল, এরকম একটা ড্রাগ হচ্ছে পেনিসিলিন। পেনিসিলিন ইন জেনারেল সে ব্যাকটেরিসিডাল বাট নট অলওয়েজ। যেমন এন্টারোকক্কের এগেইনস্টে পেনিসিলিন কখনোই ব্যাকটেরিসিডাল কনসেন্ট্রেশন অ্যাচিভ করতে পারে না। তাই পেনিসিলিন সবার জন্য ব্যাকটেরিসিডাল হলেও এন্টারোকক্কের জন্য পেনিসিলিন হচ্ছে ব্যাকটেরিওস্ট্যাটিক। আবার যেমন ধরো ক্লোরামফেনিকল, এটা প্রোটিন সিনথেসিস ইনহিবিটর, তো ক্লাসিক্যালি এটা একটা ব্যাকটেরিওস্ট্যাটিক ড্রাগ, সবার জন্য সে ব্যাকটেরিওস্ট্যাটিক। তবে হেমোফিলাস ইনফ্লুয়েঞ্জি, স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি এবং নাইসেরিয়া মেনিনজিটাইডিস এদের জন্য ক্লোরামফেনিকল আবার ব্যাকটেরিসিডাল। বাকি সবার জন্য ব্যাকটেরিওস্ট্যাটিক, কিন্তু হেমোফিলাস ইনফ্লুয়েঞ্জি, স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি এবং নাইসেরিয়া মেনিনজিটাইডিস এদের জন্য ক্লোরামফেনিকল ব্যাকটেরিসিডাল। তার মানে কি ব্যাকটেরিসিডাল এবং ব্যাকটেরিওস্ট্যাটিক একটা অ্যাবসলিউট টার্মিনোলজি না, এটা হচ্ছে রিলেটিভ, বা ব্যাকটেরিয়া টু ব্যাকটেরিয়া এটা ভ্যারি করতে পারে। এখন আসো আমরা একটা টার্ম শিখে আসছি দেখি, প্লাজমা হাফ লাইফ, আর একটা টার্ম শিখছি এমআইসি। এখন ধরো একটা ড্রাগের এমআইসি যতক্ষণ একটা ড্রাগ প্লাজমাতে এমআইসির উপরে কনসেন্ট্রেশন থাকবে ততক্ষণ পর্যন্ত সেই ড্রাগটা আমার ইফেক্টিভ অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাক্টিভিটি করবে। এখন ধরো কোন ড্রাগ যাদের প্লাজমা হাফ লাইফ খুব শর্ট, ধরো মাত্র 30 মিনিট প্লাজমা হাফ লাইফ, তাহলে কি হবে? তাহলে প্রবলেম হবে যে নিবরাজ হোসেনের রোল নম্বর 10, ইমতিয়াজ আলম 22, আফিয়া তাসনিম 33। আচ্ছা ঠিক আছে। এই যদি এরকম হয় যে কোনো একটা ড্রাগ প্লাজমা হাফ লাইফ খুব শর্ট 30 মিনিট, তাহলে কি হবে? আমরা একটা সিনারিও কল্পনা করি। ধরো কোনো একটা ড্রাগের প্লাজমা হাফ লাইফ 30 মিনিট এবং তার এমআইসি 1। তুমি ড্রাগটা দিলা কত? ধরো 5 দিলা, এমআইসি 1 তুমি দিলা 5, 30 মিনিট পর ওটার কত হয়ে যাবে? প্লাজমা হাফ লাইফ যদি 30 মিনিট, তাহলে এমআইসি মানে ওটা কনসেন্ট্রেশন কততে নেমে আসবে? 5 থেকে 2.5। 1 ঘন্টা পর কত হয়ে যাবে? 1.25। আর 1.5 ঘন্টা পরে it will come below 1, তাই না? 0.62, তাই তো? এরকম হয়ে যাবে না? জি স্যার। কে বুঝতে পারো নাই? বুঝতে না পারলে বলো। একটা সিনারিও তোমরা কল্পনা করো, একটা ড্রাগ তার প্লাজমা হাফ লাইফ 30 মিনিট এবং ওই ড্রাগটার এমআইসি ধরো 1। এখন তুমি
দেওয়ার সময় দিলা 5, 30 মিনিট পরে কত হবে? 2.5 বা 2.5। 1 ঘন্টা পরে হবে 1.25, আর 1.5 ঘন্টা পরে কত হয়ে যাবে? 1.25 এর অর্ধেক কত? 0.62, তাই তো? ওটার এমআইসি কত ড্রাগটার আমি বললাম 1। 1.5 ঘন্টা পরে ড্রাগটার কনসেন্ট্রেশন কত হয়ে গেছে? লেস দেন 1। আর লেস দেন 1 মানে এটা ফলস বিলো এমআইসি। এমআইসি নিচে যদি চলে যায় তাহলে ওই ড্রাগটার অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাক্টিভিটি কি থাকবে? না স্যার। থাকবে না। তাহলে এই সুযোগে কি হবে? ব্যাকটেরিয়া আবার লাফায় লাফায় বংশ বিস্তার করা শুরু করবে। তাহলে আমাকে কি করতে হবে? ওই ড্রাগটা প্রতি 1 ঘন্টা পর পর দেওয়া লাগবে, তাই না? যদি আমি 5 করে দিই, জি স্যার। তাই তো? 5 করে দিলে প্রতি 1 ঘন্টা পর পর দেওয়া লাগবে। 1 ঘন্টা পর পর কি কেউ ওষুধ খেতে চাবে? 24 ঘন্টায় 24 বার ওষুধ খাবে কোন একটা ওষুধ? না স্যার। তাহলে আরেকটা উপায় কি আছে? ইনফিউশন চ্যানেল ওপেন করে স্যালাইনের মাধ্যমে কন্টিনিউয়াসলি চলবে। এখন একটা লোকের অন্য কোনো চিকিৎসা দরকার নেই, শুধুমাত্র একটা ওষুধই লাগবে, তার জন্য তাকে স্যালাইন চ্যানেল ওপেন করে রাখা কি ঠিক হবে? না সেটাও তো রেশনাল হলো না। পেশেন্ট কমপ্লায়েন্স হবে না, সে তোমার চিকিৎসা পছন্দ করবে না, সেটা দৌড়াবে তোমার কাছ থেকে। তাহলে এখন এখানে কৌশলটা কি? আমি ওই ওষুধটা দিতে চাই, আবার একটা ডোজ থেকে আরেকটা ডোজের মধ্যবর্তী সময় যেন ড্রাগটার কনসেন্ট্রেশন এমআইসির উপরেই থাকে। তাহলে কৌশলটা কি হবে আমার? স্যার ডোজটা কি বাড়াই দিব? হ্যাঁ, ডোজটাকে যে আমি 5 দিছি, এবার 10 দাও তো, তাহলে কি হবে? 10 দিলে আধা ঘন্টা পরে কত হবে? 5। 1 ঘন্টা পরে কত হবে? 2.5, তাই না? 1.5 ঘন্টা পরে কত হবে? 1.25। 2 ঘন্টা পরে লেস দেন 1। তাহলে 10 দিলেও আমার ঠিক যে স্যাটিসফ্যাক্টরি লেভেলে হচ্ছে না, তাও তো 1.5 ঘন্টা পর পর ডোজিং করতে হবে, তাই না? হচ্ছে না। এবার আপনি আসলে 100 দিতে, এটা 100 দিলে কি হবে? 30 মিনিট পরে হবে কত? 50। 1 ঘন্টা পরে কত হবে? 25। 1.5 ঘন্টা পরে 12.5, তাই না? 2 ঘন্টা পরে 6.5, 2.5 ঘন্টা পরে 3.2, 3 ঘন্টা পরে কত হচ্ছে? 1.6। মানে তাহলে 3 ঘন্টা পর্যন্ত তুমি পাচ্ছ। 3 ঘন্টা আমার কাছে স্যাটিসফ্যাক্টরি মনে হচ্ছে না। তাহলে আমি 100 না দিয়ে এবার 500 করে দেখো তো কি হয়। 30 মিনিটে 250, তাই তো? 1 ঘন্টায় 125, 1.5 ঘন্টায় 62, 2 ঘন্টায় 32, 2.5 ঘন্টায় 16, 3 ঘন্টায় 8, 3.5 ঘন্টায় 4, 4 ঘন্টায় 2, তাহলে 4 ঘন্টা, 4.5 ঘন্টা 1, তাহলে 4.5 ঘন্টা পর্যন্ত হচ্ছে। মোটামুটি হয়েছে, তাও হলো না, তাহলে আমার 500 না। এবার আমি 1000 করলাম, দরকার ছিল 1, আমি দিয়ে দিলাম 1000। তাহলে এবার কি হবে? 30 মিনিট পরে গিয়ে 500, 1 ঘন্টা পরে গিয়ে 250, 1.5 ঘন্টা পরে 125, 2 ঘন্টা পরে 62, 2.5 ঘন্টা পরে 32, 3 ঘন্টা পরে 16, 3.5 ঘন্টা পরে 8, 4 ঘন্টা পরে 4, 4.5 ঘন্টা পরে 2, 5 ঘন্টা পরে 1। তাহলে আমি 5 ঘন্টা পর্যন্ত পাচ্ছি, তাই না? 1000 যদি করি, আর আমি যদি 2000 করি বা 10,000 করি, আরো লম্বা গ্যাপ হবে। আমি যদি 1 লাখ করি, আরো লম্বা গ্যাপ হবে। আমি যদি 10 লাখ করি, আরো লম্বা গ্যাপ হবে। আমি যদি 12 লাখ করি, আরো লম্বা গ্যাপ হবে। আমি যদি 24 লাখ করি, আরো লম্বা গ্যাপ হবে, তাই না? কেমন গ্যাপ হবে? এটা কয়েকদিনে চলে যাবে না? জি স্যার। আমি যদি কাউকে 24 লাখ দিই, এটা কয়েকদিনে যাবে না? এই যে একটা ডোজ থেকে আর একটা ডোজ পর্যন্ত কোনো একটা ড্রাগের কনসেন্ট্রেশন, যাদের প্লাজমা অফ লাইফ শর্ট, তাদেরকে আমি ডোজ বাড়ায় দিয়ে, প্রতিবারে ডোজের সময় আমি অতিরিক্ত পরিমাণ ডোজ দিয়ে তার শর্ট প্লাজমা অফ লাইফটাকে আমি কভার করে রাখতেছি, যে কৌশলে, সেই কৌশলটাকে বলা হয় পালস ডোজিং।
large doses of antimicrobial to produce higher concentration than the MIC or MBC, allowing dosing interval longer than several serum plasma half life. বুঝা গেছে কথাটা, উদাহরণটা বুঝছো কিনা? জি আমি স্যার। এত লম্বা সময় নিলাম এই কথাটা বোঝানোর জন্য যে যে ড্রাগ গুলোর প্লাজমা অফ লাইফ খুব শর্ট, সেই ড্রাগ গুলোর লার্জ ডোজ দিলাম আমরা। লার্জ ডোজ কত? একদম 24 লাখ পর্যন্ত আমরা বেশি দিতে পারি। এক দরকার দিয়ে দিলাম 24 লাখ, তাহলে কি হবে? 1000 দিলে আমি 5 ঘন্টা পর্যন্ত পাচ্ছিলাম, 2000 দিলে 6 ঘন্টা, তাই না? তাহলে আমি 6 ঘন্টা পর পর দিতে পারি 2000, এক দরকার এক, আমি দিয়ে দিলাম 2000, তাহলে আমি 6 ঘন্টার একটাই পাচ্ছি। আবার আমি 7 দিন একবার দিতে চাই, তাহলে দিয়ে দিলাম 1 লাখ বা 2 লাখ বা 10 লাখ। আমি 3 সপ্তাহে একবার দিতে চাই, আমি দিয়ে দিলাম 24 লাখ। এবং তাই ঘটে, তোমরা এখন ক্যালকুলেট করলে দেখো যে এরকমই ঘটে। ঠিক আছে? তাহলে এই যে কৌশলে আমি শর্ট প্লাজমা অফ লাইফ সম্পন্ন ড্রাগ গুলোর লার্জ অ্যামাউন্ট অফ ডোজ দিয়ে আমি সেভারাল প্লাজমা অফ লাইফকে কভার করলাম, যে সময়টার মধ্যে যেন তার এমআইসিটার উপরেই কনসেন্ট্রেশন থেকে যায় নেক্সট ডোজিং পর্যন্ত। যে কৌশলে, সেই কৌশলটাকে বলা হয় পালস ডোজিং। বুঝা গেছে? জি স্যার। এবং এই যে এই কৌশলের মাধ্যমে আমি ধরো ব্যাকটেরিয়াকে কিলিং করলাম, টাইমটাকে ব্যবহার করে, মানে আমি যতক্ষণ ধরে, যত টাইম পর্যন্ত আমি একটা ড্রাগের কনসেন্ট্রেশন এমআইসির উপরে রাখতে পারবো, তত টাইম ধরে ওই ড্রাগটা ওই ব্যাকটেরিয়াকে কিল করতে থাকবে। এই কিলিংটাকে বলা হয় টাইম ডিপেন্ডেন্ট কিলিং। ঠিক আছে? এটাকে বলা হয় টাইম, মানে আমি টাইমটাকে করতেছি, এক্সপ্লয়েট করতেছি, এই জন্য এটাকে বলা হয় টাইম ডিপেন্ডিং কিলিং। বুঝা গেছে কথাটা? টাইম ডিপেন্ডেন্ট কিলিং। আমি যতক্ষণ পর্যন্ত ড্রাগের কনসেন্ট্রেশন এমআইসির উপরে রাখতে পারবো, ততক্ষণ পর্যন্ত সেই ড্রাগটা ওই ব্যাকটেরিয়াকে কিল করতে থাকবে। মানে এখানে যত টাইম পর্যন্ত আমি রাখতে পারবো, তাকে বলা হচ্ছে টাইম ডিপেন্ডেন্ট কিলিং। আর একটা প্রপার্টি হচ্ছে এইটা, এই ধরনের প্রপার্টি কার থাকবে? ব্যাকটেরিস্ট্যাটিক ড্রাগের নাকি ব্যাকটেরিসিডাল ড্রাগের? এই টাইম ডিপেন্ডেন্ট কিলিং বা কনসেন্ট্রেশন ডিপেন্ডেন্ট কিলিং। স্যার ব্যাকটেরিস্ট্যাটিক। স্ট্যাটিক কিল করে না স্যার, ব্যাকটেরিসাইড। স্ট্যাটিক তো শুধুমাত্র গ্রোথকে ইনহিবিট করে রাখে, গ্রোথকে সাপ্রেস করে রাখে, মাল্টিপ্লাই করতে দেয় না। কিল তো করে ব্যাকটেরিসিডাল ড্রাগ। তাহলে এই যে টাইম ডিপেন্ডেন্ট কিলিং বলো বা কনসেন্ট্রেশন ডিপেন্ডেন্ট কিলিং বলো, এই এই প্রশ্নগুলো আসে ব্যাকটেরিসিডাল ড্রাগের জন্য, ব্যাকটেরিস্ট্যাটিক ড্রাগের জন্য না। কনসেন্ট্রেশন ডিপেন্ডেন্ট কিলিং কি? কনসেন্ট্রেশন ডিপেন্ডেন্ট কিলিং হচ্ছে কোনো টাইমের ব্যাপার না। তুমি যত বেশি কনসেন্ট্রেশন বাড়াবা, তত বেশি সে কিল করতে থাকবে। কতক্ষণের জন্য রাখছো সেটা কোনো ফ্যাক্টর না। কত বেশি ড্রাগ তুমি, মানে কত বেশি কনসেন্ট্রেশন তুলতে পারছো ড্রাগে, সেটা 1 ঘন্টার জন্য হতে পারে, সেটা 5 মিনিটের জন্য হতে পারে। সে 5 মিনিটের মধ্যে কিল করে ফেলবে। অর্থাৎ সে এই তার কিলিংটা ডিপেন্ড করে তার কনসেন্ট্রেশনের উপরে। the more the concentration of the antibiotic, the more will be the killing of bacteria. এটাকে বলা হয় কনসেন্ট্রেশন ডিপেন্ডেন্ট কিলিং। সব ধরনের ড্রাগ এই ধরনের প্রপার্টি শো করে না। এটা শো করে শুধুমাত্র অ্যামাইনো গ্লাইকোসাইড এবং কুইনোলোন। এই ড্রাগগুলো করে কনসেন্ট্রেশন ডিপেন্ডেন্ট কিলিং। আর টাইম ডিপেন্ডেন্ট কিলিং কারা করে? যাদের ভেরি শর্ট প্লাজমা লাইফ আছে, তাদেরকে আমরা পালস ডোজিং এর মাধ্যমে টাইম ডিপেন্ডেন্ট কিলিংটা করি। সেরকম ড্রাগ হচ্ছে কারা? বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিক গুলো, যেমন পেনিসিলিন, সেফালোস্পোরিন, ভ্যানকোমাইসিন, এরা হচ্ছে তোমার টাইম ডিপেন্ডেন্ট কিলিং করে। এই পর্যন্ত বুঝছো তোমরা? স্যার জি স্যার। এমআইসি, হ্যাঁ বলো। স্যার এমআইসি বা প্লাজমা হাফ লাইফ, এগুলো স্যার কোনো মেকানিজম এগুলো স্যার মডিফাই করা যাবে কি? স্যার প্লাজমা হাফ লাইফ অথবা হচ্ছে এমআইসি, এগুলো স্যার কোনো মেকানিজমের মাধ্যমে মডিফাই করা যাবে? হ্যাঁ করা যাবে, আমরা করিও। যেমন পেনিসিলিন বের হয়ে যায় কিডনি দিয়ে, ঠিক আছে? কিডনির যে ট্রান্সপোর্ট দিয়ে পেনিসিলিন বের হয়,
আমি যদি অন্য আমার আরেকটা ড্রাগ দিয়ে দিলাম পেনিসিলিনের সঙ্গে মিশায়, সেটাও কিডনি ট্রান্সপোর্ট দিয়ে বের হবে, তখন সে বেরোয় যাবে, পেনিসিলিনকে বেরোতে দিবে না, পেনিসিলিন বডিতে আটকা পড়ে যাবে। যেমন প্রোবেনিসিড, প্রোবেনিসিড নামে একটা সাবস্টেন্স আমরা পেনিসিলিনের সঙ্গে মিক্স করে দিই ইনজেকশন, তখন কি হয়ে যায়, প্রোবেনিসিড বের হয়, পেনিসিলিন আটকা পড়ে যায় বডিতে, বেরোতে পারে না। এইভাবে পেনিসিলিনের প্লাজমা হাফ লাইফ আমরা বাড়াইতে পারি। গুড কোশ্চেন। স্যার না স্যার, কারণ হচ্ছে প্লাজমা হাফ লাইফ যদি স্যার বাড়ানো যায় তাহলে স্যার ডোজের সংখ্যাটা স্যার কম হলেও হয়। হ্যাঁ স্যার এই তো এটা আমরা ওইভাবে, তবে সাধারণত দেখা যায় কি পেনিসিলিনের ক্ষেত্রে আমাদের টাইম ডিপেন্ডেন্ট কিলিং এর পালস ডোজিং করতে হয়, একই সঙ্গে প্রোবেনিসিডও যোগ করে দেওয়া হয় ডোজিং ইন্টারভালটাকে বাড়ানোর জন্য। পেনিসিলিন প্রোবেনিসিড কম্বিনেশন করা হয়, আবার পালস ডোজিংও করা হয়। ঠিক আছে? জি স্যার। তারপরে আরেকটা টার্ম হচ্ছে পোস্ট অ্যান্টিবায়োটিক ইফেক্ট। পোস্ট অ্যান্টিবায়োটিক ইফেক্ট কি? অ্যান্টিবায়োটিক দেওয়ার পরে যে ইফেক্ট, তাই না? বাংলা তর্জমা করলে তো তাই দাঁড়াবে, অ্যান্টিবায়োটিক দেওয়ার পরে যে ইফেক্ট আমরা পাই তাহাকেই পোস্ট অ্যান্টিবায়োটিক ইফেক্ট বলে, তাই না? ব্যাপারটা তা না। ব্যাপারটা হচ্ছে আমরা এতক্ষণ যে আলোচনাগুলো করলাম যে একটা অ্যান্টিবায়োটিক কতক্ষণ পর্যন্ত কাজ করতে পারবে, যতক্ষণ পর্যন্ত প্লাজমাতে তার কনসেন্ট্রেশনটা এমআইসির উপরে থাকবে, তাই তো? জি স্যার। এখন যদি এরকম দেখা যায় কোন অ্যান্টিবায়োটিক তার কনসেন্ট্রেশন প্লাজমাতে এমআইসির নিচে পড়ে গেছে, এমআইসি ছিল 1, এখন ধরো যে প্লাজমাতে কনসেন্ট্রেশন পাওয়া 0.4, কিন্তু তখনও দেখা যাচ্ছে যে সেই ড্রাগটা ওই ব্যাকটেরিয়ার গ্রোথকে ইনহিবিট করে রাখতে পারছে। তাহলে এরকম যদি কোনো সিনারিও আমরা পাই, এরকম কোনো সিচুয়েশন যদি আমরা পাই কোনো অ্যান্টিবায়োটিকের, যেটা আমাদের এতক্ষণে জানা নলেজের সম্পূর্ণ বিপরীত কথা, আমরা বললাম যে একটা অ্যান্টিবায়োটিক তখনই সে অ্যাক্টিভ যখন তার কনসেন্ট্রেশন এমআইসির উপরে, কিন্তু যদি কোনো অ্যান্টিবায়োটিক এমআইসির নিচে কনসেন্ট্রেশন ফল করার পরেও কন্টিনিউয়াসলি ব্যাকটেরিয়ার গ্রোথকে সাপ্রেস করে রাখতে পারে, তাহলে সেই ইফেক্টটাকে আমরা বলি পোস্ট অ্যান্টিবায়োটিক ইফেক্ট। মানে অ্যান্টিবায়োটিক এখন আর নাই প্লাজমাতে, তাকে ডিটেক্ট করতে পারতেছি না, এমআইসির নিচে চলে গেছে, এমনকি ডিটেক্টও করা যাচ্ছে না, কিন্তু তারপরে সেই টার্গেট ব্যাকটেরিয়ার কোনো গ্রোথ হচ্ছে না, মাল্টিপ্লাই করতে পারতেছে না, এই ইফেক্টটাকে আমরা বলি পোস্ট অ্যান্টিবায়োটিক ইফেক্ট। সব ধরনের ব্যাকটেরিয়া, সব ধরনের অ্যান্টিবায়োটিক এই কাজ করে না, কোনো ব্যাকটেরিয়া এই ধরনের পোস্ট অ্যান্টিবায়োটিক ইফেক্ট করে। কে কে করে? অ্যামাইনোগ্লাইকোসাইড, ফ্লুরোকুইনোলোন এবং অ্যাজিথ্রোমাইসিন, এই ড্রাগগুলো পোস্ট অ্যান্টিবায়োটিক ইফেক্ট করে, যে এদের কনসেন্ট্রেশন এমআইসির নিচে ফল করে গেলেও তারা ব্যাকটেরিয়াল গ্রোথকে সাপ্রেস করে রাখতে পারে। কেন পারে? পারে এই কারণে যে এরা যে ধরে একসঙ্গে অনেকগুলো সাইকেল, স্ট্যান্ডার্ড সাইকেল আছে 100টা সাইকেল, তুমি প্রথম সাইকেলটাকে দ্বিতীয় সাইকেলের গায়ের উপর ফেলে দাও, ফেলে দিয়ে প্রথম সাইকেলটাকে তুমি আবার আগের মতো স্ট্যান্ডে সোজা করে রাখো, কি দেখা যাবে? বাকি 99টা সাইকেল একটা পর একটা পড়তে থাকবে না? পড়ে যাবে, কারণ প্রথম সাইকেলটা যে বায়োকেমিক্যাল ইভেন্টটাকে ইনিশিয়েট করে দিয়েছে সেটা চলতে থাকবে। এরকম ভাবে অ্যান্টিবায়োটিক গুলো ব্যাকটেরিয়ার মধ্যে তাদের যে বায়োকেমিক্যাল সিস্টেম, তাদের প্রোটিন সিনথেসিস বা তাদের সেল ওয়াল সিনথেসিস বা তাদের ডিএনএ কে ডিসরাপশন করার যে মেকানিজম, সেটাকে ইনিশিয়েট করে দেওয়ার পরে ওটা চলতেই থাকে, চেইন রিঅ্যাকশন চলতে থাকে, তখন আর ড্রাগটা নাই, কিন্তু তার তৈরি করে দেওয়া রিঅ্যাকশনটা চলছে, তার কনসেন্ট্রেশন প্লাজমাতে এমআইসির নিচে পড়ে গেছে, কিন্তু তারপর তার শুরু করে দেওয়া মেকানিজমটা কন্টিনিউ হচ্ছে। এটা একটা কারণ। আর একটা কারণ আমি কি বলছি, ড্রাগটাকে
এমআইসি মানে প্লাজমাতে ডিটেক্ট করা যাচ্ছে না, প্লাজমাতে থাকবে না। কিন্তু আমি তো বলি নাই যে ড্রাগটা বডিতে নাই, প্লাজমাতে নাই, প্লাজমা থেকে সে বের হয়ে গেছে, প্লাজমা থেকে বের হয়ে গেছে, সেলের মধ্যে ঢুকে গেছে। এই ড্রাগটা ধরো প্লাজমা থেকে গিয়ে অ্যাবজর্ব হয়ে এসে চলে গেছে, কি বলে আমাদের ম্যাক্রোফেজের মধ্যে চলে গেছে। সেই ম্যাক্রোফেজের মধ্যে সে জমা আছে, সেখান থেকে সে স্লোলি রিলিজ হচ্ছে, বা সে গিয়ে ব্যাকটেরিয়ার পেরিপ্লাজমিক স্পেসের মধ্যে গিয়ে জমা পড়ে আছে, সেখান থেকে স্লোলি রিলিজ হচ্ছে এবং সাইটোপ্লাজমের মধ্যে ঢুকতেছে। প্লাজমাতে তুমি মাপতেছো প্লাজমায় নাই, কিন্তু সে তো বডিতে আছে। আমি বলছি কি কনসেন্ট্রেশন ফলস বিলো এমআইসি, এমআইসিটা আমরা মাপছি প্লাজমাতে। আমি তো বলি না যে দ্য ড্রাগ ইজ এলিমিনেটেড ফ্রম দ্য বডি, বডিতে আছে কিন্তু প্লাজমায় নাই, প্লাজমাতে এমআইসি নিচে পড়ে গেছে কিন্তু বডিতে আছে। এটা একটা কারণ। এই সমস্ত কারণে দেখা যায় কি কিছু কিছু অ্যান্টিবায়োটিক প্লাজমাতে তাদের এমআইসি কনসেন্ট্রেশনের নিচে ফল করলেও তারা কন্টিনিউয়াসলি ব্যাকটেরিয়াল গ্রোথকে সাপ্রেস করে রাখতে পারে। এই যে প্রপার্টি, তাকে আমরা বলি পোস্ট অ্যান্টিবায়োটিক ইফেক্ট। Post antibiotic effect refers to the continued suppression of bacterial growth after the concentration of antibiotic falls below the MIC of target organism. Bacteria exposed above MIC for certain duration and then removal. দেখা যায় কি bacteria cannot resume the replication. তারপরে আরেকটা টার্ম আছে ন্যারো স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক আর ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক। তোমার হাতের টিপ যদি খুব ভালো থাকে, তুমি গাছের থেকে আম পাড়ার জন্য কি করবা, একটা ঢিলি মারবা। আর তোমার হাতের টিপ যদি খারাপ থাকে তখন তুমি করে একসঙ্গে 5-6টা ঢিল নিবা, নিয়ে একসঙ্গে ছুঁড়ে মারবা যেটা গিয়ে লাগে, যাতে একবার ছুঁড়ে মারলেও একটা না একটা আম পড়ে, তাই না? যেটা এইখানেও অ্যান্টিবায়োটিক গুলোর ক্ষেত্রে এরকম আছে। কোন কোন অ্যান্টিবায়োটিক আছে সে একেবারে স্পেসিফিক অর্গানিজমের এগেইনস্টে কাজ করে। তুমি দিলা টিবির জন্য, তো শুধু সে টিবির ব্যাকটেরিয়াকে মারবে, অন্য কোনো ব্যাকটেরিয়ার দিকে তার কোনো নজর নাই। এই ধরনের ড্রাগকে আমরা বলবো ন্যারো স্পেকট্রাম। আবার কিছু কিছু ড্রাগ আছে কি তুমি দিলা একটা ওষুধ, সে একসঙ্গে গিয়ে বডির 10-12 ধরনের বা 20-25 রকমের ব্যাকটেরিয়াকে একসঙ্গে মারা শুরু করলো। শুধু ক্ষতিকর গুলোকে মারলো তাই না, এমনকি যেগুলো আমাদের বডিতে উপকারী ব্যাকটেরিয়া, ইন্টেস্টিনাল ফ্লোরা, তাদেরকেও মারা শুরু করলো। তাদেরকে আমরা বলি ব্রড স্পেকট্রাম বা এক্সটেন্ডেড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক। যেমন ন্যারো স্পেকট্রাম, যারা একদম পার্টিকুলার একটা বা দুইটা ব্যাকটেরিয়াকে মারে, তাদেরকে আমরা বলছি ন্যারো স্পেকট্রাম। যেমন বেনজেল পেনিসিলিন, ফ্লুক্লক্সাসিলিন, ক্লক্সাসিলিন, আইসোনায়াজাইড, এগুলো হচ্ছে ন্যারো স্পেকট্রাম। আইসোনায়াজাইড শুধুমাত্র মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিসকে মারে, ফ্লুক্লক্সাসিলিন শুধু স্টেফিলোকক্কাস অরিয়াসকে মারে, এরকম। আর যে ব্রড স্পেকট্রাম, তারা একসঙ্গে অনেকগুলো ব্যাকটেরিয়াকে মারতে পারে, যেমন অ্যাম্পিসিলিন, টেট্রাসাইক্লিন, ঠিক আছে? এই ধরনের ড্রাগ গুলো হচ্ছে ব্রড স্পেকট্রাম। এখন ভালো কোনটা, ন্যারো স্পেকট্রাম নাকি ব্রড স্পেকট্রাম, কোনটা ভালো? narrow spectrum, ন্যারো স্পেকট্রাম ভালো কখন? যদি তুমি কাবিল ডাক্তার হও, অর্থাৎ তুমি একদম কনফিডেন্টলি তুমি পজিটিভ অর্গানিজমকে তুমি শনাক্ত করতে পারছো, তখন তোমার তো অন্ধের মতো রিলস হওয়ার দরকার নেই, তাই না? যখন তুমি জানো যে এটা একদম পার্টিকুলার এই অর্গানিজম যার এগেইনস্ট স্পেসিফিক সেনসিটিভিটি আছে এই অ্যান্টিবায়োটিকে, তখন তোমার আর ব্রড স্পেকট্রাম দেওয়ার দরকার নেই, when your diagnosis is confirmed। আর ন্যারো স্পেকট্রামটা কখন যে ভালো, ব্রড স্পেকট্রাম যখন তুমি শিওর না যে কোন ব্যাকটেরিয়া দিয়ে হয়েছে, অথবা তুমি এইটুকুন শিওর যে খারাপ কোনো ব্যাকটেরিয়া দিয়ে হয়েছে কিন্তু এখনো আইসোলেট করা যায় নাই,
তাই আগে শুরু করে দিলাম ব্রড স্পেকট্রাম দিয়ে, তারপরে কালচার সেন্সিটিভিটি রিপোর্ট আসুক, তারপরে যখন আমি আইডেন্টিফাই করতে পারবো যে কোনটা দিয়ে হয়েছে, তখন আমি প্রয়োজন মতো চেঞ্জ করে ন্যারো স্পেকট্রামে যাব। কিন্তু আমি যদি কালচার সেন্সিটিভিটি রিপোর্ট পাওয়া পর্যন্ত অপেক্ষা করি এবং ইনফেকশনটা এত সিভিয়ার যে তখন পেশেন্ট সেপ্টিসেমিয়া হয়ে শকে চলে গিয়ে পেশেন্ট মারা যেতে পারে, সেই রকম ক্ষেত্রে ডায়াগনোসিস কনফার্ম হওয়ার আগে কিন্তু সিভিয়ার ইনফেকশন, তুমি এটুকু বুঝতে পারতেছো, সেরকম ক্ষেত্রে তুমি ব্রড স্পেকট্রাম দিয়ে ট্রিটমেন্ট শুরু করবে। কিন্তু ডায়াগনোসিস যখন তোমার কনফার্ম, তখন অ্যাজ সুন অ্যাজ পসিবল তোমাকে ন্যারো স্পেকট্রামে চলে আসতে হবে। বুঝতে পারছো? এই পর্যন্ত বোঝা গেছে? জি স্যার। জি স্যার। কারো কোনো কোশ্চেন আছে? কারো কোনো কোশ্চেন? আর মাত্র 8 মিনিট 7 মিনিট আছে, তো এখন রেশনাল ইউজ অফ অ্যান্টিবায়োটিক আমরা শুরু করলে শেষ করতে পারবো না, সেজন্য থেমে যাচ্ছি। আর কারো কোনো কোশ্চেন? স্যার পোস্ট অ্যান্টিবায়োটিক ইফেক্টের ওখানে স্যার এজিথ্রোমাইসিন সহ দুইটার নাম বলছিলেন, ওগুলো একটু কি পোস্ট অ্যান্টিবায়োটিক ইফেক্ট? ইফেক্ট স্যার তিনটা ড্রাগ অ্যামাইনোগ্লাইকোসাইড, ফ্লুরোকুইনোলন এবং অ্যাজিথ্রোমাইসিন, এদের আছে পোস্ট অ্যান্টিবায়োটিক ইফেক্ট। কনসেন্ট্রেশন ডিপেন্ডেন্ট কিলিং আছে অ্যামাইনোগ্লাইকোসাইড এবং কুইনোলনের। টাইম ডিপেন্ডেন্ট কিলিং আছে বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিক এবং ভ্যানকোমাইসিনের। থ্যাংক ইউ স্যার। পালস ডোজিং আমরা করি যারা টাইম ডিপেন্ডেন্ট কিলিং করে তাদের, মানে যাদের শর্ট প্লাজমা হাফ লাইফ, তাদের ক্ষেত্রে। ঠিক আছে? আর কারো কোনো জি কোশ্চেন? স্যার। আর কোনো কোশ্চেন নাই? পড়াগুলো কি বোঝা যাচ্ছে? আমি যেগুলো আলোচনা করতেছি বুঝতে পারতেছো তোমরা? এই যে কেমোথেরাপিক্স এর যে ইন্ট্রোডাক্টরি কথাবার্তা যেগুলো বলতেছি, অন্যান্য সিস্টেম ইন্ট্রোডাক্টরি কথাবার্তা থেকে প্রশ্ন কম আসে, আর কেমোথেরাপিক্স এর ম্যাক্সিমাম কোশ্চেন নিয়ে আসে ইন্ট্রোডাকশন থেকে। রিটেন ভাইবা দুই জায়গাতে রিটেনের কোশ্চেন থাকবে, যে আমি এর মধ্যে যা যা পড়াই ফেলছি না, এখান থেকে তোমাদের যে এর মধ্যে কোশ্চেন পড়ানো হয়ে গেছে। এটা এত ইম্পর্টেন্ট ইন্ট্রোডাকশন অ্যান্টিবায়োটিক থেরাপি। যদি না বুঝে থাকে কোথাও আমাকে আবার জিজ্ঞেস করতে পারে। আর কোনো কোশ্চেন? কারো কোনো কোশ্চেন নাই? তাহলে শেষ করে দিতে পারি আজকের মতো। সজীব, জি স্যার। তাহলে আমরা এই লিঙ্কটাকে যদি আমরা কখনো এরকম দেখি যে আমাদের শিডিউল ক্লাসেই হচ্ছে, অন্য কোন টিচার আছে, এই লিঙ্কটা একটা আমি তখন এটা আমাদের, হ্যাঁ এটা হচ্ছে আমাদের অফিসিয়াল মিটিং গুলো যখন হয়, প্রোগ্রাম গুলো হয়, তখন আমরা এই লিঙ্কটা ব্যবহার করি। এবং আমার ধারণা হচ্ছে লিঙ্কটা অন্য সময় ডিঅ্যাক্টিভ করা থাকে, কিন্তু আজকে আমি হঠাৎ করে চান্স নিয়ে দেখি যে এটা অ্যাক্টিভ অবস্থায় রয়ে গেছে। তাহলে আমরা এরকম যদি আবার কখনো এরকম সিচুয়েশনের মধ্যে পড়ে, আমরা এই লিঙ্কটাতে ট্রাই করে দেখবো। ঠিক আছে? ওকে, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।